আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে লাইভে এসেছি কয়েকটি বিষয়ে কথা বলার জন্য। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের এবং অফশোরের টাকা বিতরণের ব্যাপারে প্রথমে কথা বলবো মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বদলির বিষয় নিয়ে। সর্বশেষ যে তথ্যগুলো জেনেছি এই বিষয়গুলো শেয়ার করব। এর বাইরেও অন্যান্য বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমত কল্যাণ এবং অফশোরের বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন আজকে ইলেকট্রনিক বিশেষ করে প্রিন্ট মিডিয়ায় আমরা একটি নিউজ দেখেছি। ওখানে আমরা যে তথ্য দেখেছি, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা অফশোরে গিয়েছেন তাদের পাওনাদি কিস্তিতে দেওয়ার একটি উদ্যোগ চলছে। আমরা যেটুকু জেনেছি কল্যাণের টাকা পুরাটাই দেওয়া হবে এবং অফশোরের টাকা থেকে মাত্র 5 লক্ষ টাকা করে প্রত্যেককে দেওয়া হবে। এই তথ্যটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য লজ্জাজনকও বটে। আমাকে অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক ফোন করেছেন এবং কয়েকজন অবসরে যাবেন সামনে এমন কয়েকজনও আমাকে ফোন করেছেন। এর বাইরেও কিছু জায়গা থেকে আমি ফোন পেয়েছি যারা এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেখেন, বর্তমান সরকার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ এবং আন্তরিকতাও আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা যদি বরাদ্দের দিকে দেখি, জাতীয় বাজেটে জিডিপির এই বছর 2% বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আগে 1.50 বা কাছাকাছি আপনার উঠানামা করতো। সেই জায়গা থেকে 2% জিডিপির বরাদ্দ দেওয়া হয়েছে। এখান থেকে সরকারের আন্তরিকতা দেখা যায় এবং তাদের শিক্ষা নিয়ে তাদের আগ্রহের বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারি। কিন্তু আজকের যে রিপোর্টটি আমরা দেখেছি, গতকালকে মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্টরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং ওখানে নাকি সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 2000 কোটি টাকা থুক বরাদ্দ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়কে। এটা আমরা সাধুবাদ জানাই, অবশ্যই একটা ভালো খবর আমাদের জন্য এবং প্রশংসা করার মতো একটা খবর সরকারের। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা হয়েছে কিস্তিতে কেন টাকাটা দেওয়া হবে। এটা আসলে অত্যন্ত লজ্জাজনক আমাদের কাছে মনে হচ্ছে। একজন শিক্ষক সারা জীবন তার টাকা জমালেন এবং একজন শিক্ষকের এই কল্যাণ এবং অবসরের টাকাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। অনেকে স্বপ্ন দেখেন যে আমি একটু অবসরের কল্যাণের টাকাটা পাওয়ার পরে একটা ঘর করব, একটা বাড়ি করব, এরকম স্বপ্ন অনেকেই দেখেন। কারণ আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে যে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো দিয়ে অনেকের পক্ষে আসলে একটা বাড়ি করা, একটা ঘর করা সম্ভব হয় না। এই জন্য একটা স্বপ্ন থাকে যে কল্যাণ অবসরের টাকাটা পেয়ে অন্তত মাথা গুজার একটা ঠাঁই তৈরি করবো, এই স্বপ্নটা থাকে। অনেকের স্বপ্ন থাকে যে এই অবসর এবং কল্যাণের টাকাটা যদি পাই, এটা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করব, হজ করব, এরকম স্বপ্ন অনেকের মধ্যে এটা থাকে। আমি নিজে দেখেছি এবং অনেকে এই কল্যাণ অবসরের টাকা পাওয়ার পর হজে গিয়েছেন, এটা আমি দেখেছি এবং জানি। অনেকের স্বপ্ন থাকে যে এই অবসর কল্যাণের টাকাটা পাওয়ার পর মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। বিভিন্ন রকমের বড় রকমের কিছু পরিকল্পনা থাকে এই অবসর এবং কল্যাণের টাকাকে ঘিরে। এখন আপনি যদি কিস্তিতে 5 লাখ টাকা দেন, তো এটা দিয়ে কি করবে? মুড়ি চানাচুর খাবে? এই টাকা দিয়ে সে কিছু করতে পারবে না। সে ঘর করতে পারবে না, পারবে না। মেয়ের বিয়ের অনুষ্ঠানও করতে পারবে না ভালো করে 5 লাখ টাকা দিয়ে। এখনকার যে সময় হজও করা যাবে না, কারণ 5 লাখ টাকা দিয়ে হজ করা যায় না এখন।
তো এই সিদ্ধান্তটা আমাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। আমার মনে হয় সরকারের উচিত যেটুকু বরাদ্দ দিয়েছেন সিরিয়ালি যতটুকু দেওয়া যায় তাদেরকে দেয়, এবং পরবর্তী সামনে অর্থ সংস্থান করে আপনার তাদেরকে অন্যদেরকে একসাথে টাকাটা দেওয়ার ব্যবস্থা করা। কারণ এটার মাধ্যমে হয়রানি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। 9 লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশের ইতিহাসে। ইটস দ্য বিগেস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট, এর চেয়ে বাজেট আর হয় নাই, এত বড় বাজেট হয় নাই। আপনারা শিক্ষাকে বিশ্বমানের শিক্ষা আপনারা নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। এখন যারা শিক্ষকতা পেশায় আছে, যারা এই দেশটাকে যাদেরকে জাতি গড়ার কারিগর হিসাবে সবাই আপনারা বলেন, এখানে যদি আপনারা অবসরে যাওয়ার পরে যদি তাদের টাকা পয়সা কিস্তিতে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে মেধাবীরা কি শিক্ষকতা পেশায় আসবে? অবশ্যই আসবে না। আজকে একজন আমার এখানে কমেন্ট লিখেছেন, একজন প্রিন্সিপাল, তিনি বলছেন যে সবাই শিক্ষকতা পেশায় আসার পরে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা অন্য যতদিন চাকরির বয়স থাকে চেষ্টা করেন অন্য চাকরিতে যাওয়ার জন্য। যারা পারেন যান, অনেকে হয়তো যাইতে পারেন না, থেকে যান এমপিভুক্ত শিক্ষায়। আমরা এই পেশাটাকে একটু লোভনীয় কেন করতে পারি না, একটু আকর্ষণীয় করতে পারি না কেন? আমরা এখানে আসার জন্য আগ্রহ মেধাবীদের মধ্যে তৈরি করতে পারি না। এটা যদি না করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থা হয়তো চলবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বমানের শিক্ষা এখানে বাংলাদেশে যেভাবে আপনার একটা প্রবর্তন করার চেষ্টা করছেন, মাননীয় শিক্ষামন্ত্রী তারা চেষ্টা করছেন, এটা কি আসলে সম্ভব হবে? আমার তো মনে হয় না সম্ভব হবে। আজকে আপনি টাকা পয়সা যদি 5 লাখ টাকা করে দেন, এখানে মেধাবীরা কি আবেদন করবে? অবশ্যই করবে না। কারণ সবার স্বপ্ন থাকে যে চাকরি শেষে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া যাবে এবং এর মাধ্যমে মোটামুটি নিজের মধ্যে একটা সলভেন্সি আসবে। এখানে যদি দেখে যে শিক্ষকতা আসার পরে কল্যাণ অবসরের টাকা, যেটা শিক্ষকরা আস্তে আস্তে দিন দিন 3 করে জমিয়েছে, এটা যদি আপনার মানে কিস্তিতে দেওয়ার প্রবণতা লক্ষ্য করে, তখন তো এখানে মেধাবীরা বলবে দরকার নেই, চাকরি না করে পরে গার্মেন্টসে চাকরি করবে, এই চাকরি না করে পরে মাস্টার ডিগ্রি পাস করে পিওনের চাকরি করবে, করছে এখন। এই জায়গাতে মানে মূল জায়গায় বিনিয়োগ না করে আপনারা যত আপনারা আয়োজন করেন, কোন আয়োজন দিয়ে আপনি অনেক অবকাঠামো করলেন, অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, অনেক কিছুর ব্যবস্থা করলেন, কিন্তু শিক্ষক যদি আর্থিক সমস্যাগুলো যদি আন্তরিকভাবে সমাধান না করেন, তাহলে মেধাবীরা এখানে আসবে না। আর মেধাবীরা যদি না আসে, আপনি যত আয়োজন করেন আপনার সব আয়োজন ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জাতীয় পরামর্শগুলো কে দেয় যে পিএম কে আমরা জানি না, এই জাতীয় পরামর্শগুলো শিক্ষামন্ত্রীকে কে দেয় আমরা আসলে বুঝি না। 9 লক্ষ কোটি টাকা বাজেট, এখান থেকে কি আপনার 10,000 কোটি টাকা কি শিক্ষকদের জন্য দেওয়া যায় না? কত জায়গাতে আপনার কত রকমের বরাদ্দ হচ্ছে, কত প্রকল্প হচ্ছে যেগুলো তুলনামূলক অপ্রয়োজনীয়। শিক্ষার চেয়ে এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট হইতে পারে না। শিক্ষার চেয়ে মানে শিক্ষায় বিনিয়োগের চেয়ে তো বড় বিনিয়োগ হতে পারে না, এটা তো আপনারা নিজেরাও বলেন। তাহলে 9 লক্ষ কোটি টাকার বাজেট থেকে মাত্র 10,000 কোটি টাকা, এটা কি খুব বেশি টাকা হয়ে যায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি। গোয়েন্দা সংস্থা যারা ভাইরা আছেন, অনেকে আমার এই আইডির সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়াতে জাতীয় দৈনিকের অনেক সাংবাদিক, জাতীয় পত্রপত্রিকার এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন, অথবা আপনাদের অনেকে নজরে আসবে। সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার লাইভগুলো অনেকে দেখেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টা নিয়ে আপনারা সবাই একটু সোচ্চার হবেন। আপনারা সবাই একটু আপনাদের জায়গা থেকে একটু চেষ্টা করবেন, যাতে জাতি গড়ার কারিগরটা 30 বছর 35 বছর চাকরি করার পরে কিস্তিতে যাতে টাকাটা না নিতে হয়, সরকার যাতে একসাথে তাদের পাওনাটা পরিশোধ করে, প্রয়োজনে একটু সময় নিয়ে হলেও যাতে এটা পরিশোধ করা হয়। 2,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশ দিয়েছেন, আর মাত্র 8,000 কোটি টাকা। এইটুকু যদি করেন তাহলে তো একটা ইতিহাস তৈরি হবে যে আপনি একসাথে সকল শিক্ষকের পাওনাদি পরিশোধ করেছেন। আমরা সরকারের কাছে অনুরোধই প্রথমে জানাতে চাই যে আপনারা এখানে এটা আমাদের কাছে এটাকে লজ্জাজনক মনে হচ্ছে, অসম্মানজনক মনে হচ্ছে, অপমানজনক মনে হচ্ছে, এবং আগামী দিনে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার এটা অন্তরায় মনে হচ্ছে। এই জন্য জাতির বৃহৎ স্বার্থে বাকি আরো 8,000 কোটি টাকা দিয়ে একসাথে আমাদের শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো পাওনা দিয়ে আছে এগুলো পরিশোধ করে দেন। এরপরে প্রতি বাজেটে অল্প অল্প বরাদ্দ দিলে 100 কোটি টাকা বা 150 কোটি টাকা প্রতি বাজেটে বরাদ্দ দিলেই আমাদের এই প্রবলেমটা একেবারে চিরতরে সলভ হয়ে যাবে। এই জন্য আমরা এরপরে যদি আমরা অনুরোধ করার পরে যদি সরকার যদি আমাদের কথা না শুনে, তাহলে হয়তো আমাদের এটা নিয়ে কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। আমরা জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং কল করে আলোচনা করব যে আসলে এটার ব্যাপারে আমাদের পরবর্তী স্টেপ কি হবে, আমরা আসলে পরবর্তীতে কিভাবে আগাবো। তবে আমরা এটাকে খুব সিরিয়াসলি আমরা নিয়েছি।
যে এটা আসলে কোনোভাবে এটা হওয়া উচিত না, হয়রানি হচ্ছে, দেরি হচ্ছে, অন্তত একবার এটা সমাধান হয়ে যান। 5 লাখ দিবেন, এরপরে আবার 5 লাখ দেওয়ার জন্য আরো 5 বছর অপেক্ষা, এরপরে আরো 5 লাখ, এইভাবে দিতে দিতে তো আপনার দেখা যাবে অবসর কল্যাণের টাকা মানে পাওয়ার আগে দেখা যাবে আমার 90% শিক্ষক এই দুনিয়ার জগৎ থেকে চলে যাবে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিস্তিতে কল্যাণ অবসরের টাকা যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা অবসর কল্যাণের যারা তালিকায় আছে বা আপনার সিরিয়াল অনুযায়ী যারা আগে আবেদন করেছে তাদেরকে দিয়ে সমুদয় টাকা পরিশোধ করা হোক, এবং বাকি আপনার যে টাকাটা আছে 8,000 কোটি টাকা, 9 লক্ষ কোটি টাকার বাজেট থেকে এই টাকাটা বরাদ্দ দিয়ে সকল এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবিলম্বে এটা তাদের সমুদয় পাওনাদি পূরণ করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয়করণ প্রত্যাশী জোট যদি কিস্তিতে দেওয়া হয় তাহলে আলোচনা করে নেতৃবৃন্দের সাথে এবং সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে যে কোনো পদক্ষেপ নিতে পারে। প্রয়োজনে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে ধরে মাঠের কর্মসূচি যদি প্রয়োজন হয় এটা আলোচনার সাপেক্ষে হয়তো আমরা ঘোষণা করতে পারি, এটা আলোচনার বাইরে আমরা হয়তো এভাবে বলতে পারবো না। এটা হচ্ছে কল্যাণ অবসর। এর বাইরে বদলি, স্কুলের বদলি, এটা এখানেও মানে আপনার জটিলতা দেখা দিয়েছে। টেলিটক নাকি আপনার মানে ওইভাবে যেভাবে কোঅপারেশন করা দরকার তারা নাকি কোঅপারেশন করছে না, এটা দুঃখজনক। আমরা টেলিটক দৃষ্টি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, স্কুল কলেজে বদলিটা চালুর জন্য আপনারা দ্রুত আপনারা সহযোগিতা করুন এবং যাতে দ্রুত বদলিটা চালু করা যায়। মাদ্রাসার বদলির ব্যাপারে আমি আমাদের যিনি ডিজি মহোদয় এখন দায়িত্বে আছেন ওনার সাথে দায়িত্ব নেওয়ার পর ওনার সাথে কথা বলেছে, আমি ওনাকে বলেছি যে আপনার সময় আপনি বদলিটা চালু করে দিয়ে যান এবং যত দ্রুত সম্ভব এটা আপনি করে দিয়ে যান। তো আমাকে অনেকেই বলেছেন যে ওনারা ইএফটির ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন, বদলির ব্যাপারে ওনাদের আসলে গুরুত্ব কম দিচ্ছেন ওনারা। আমি আমাদের মনিসের যিনি বদলির যিনি সফটওয়্যার তৈরির যিনি প্রজেক্ট ডিরেক্টর, সরকারের উপসচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ এবং উন্নয়ন জনাব আবুল কালাম তালুকদার, ওনার সাথে কিছুক্ষণ আগে আমি ব্যাপারে কথা বলেছি, লম্বা সময় কথা হয়েছে ওনার সাথে। তো উনি আমাকে যেটা বলেছেন, উনি আমাকে বলেছেন যে আমরা একটা প্ল্যান ইতিমধ্যে মিনিস্ট্রি আমরা সাবমিট করেছি বদলির ব্যাপারে। ওই প্ল্যানটা পাস হওয়ার পরে ওনারা পরবর্তীতে আপনার আরো কিছু ওখানে আপনার প্রসেসিং আছে, এগুলো শেষ করে ওগুলো অনুমোদন হলে ওনারা আপনার বিজ্ঞপ্তি দিবেন আপনার সফটওয়্যার কোম্পানিগুলো, একটা সফটওয়্যার কোম্পানি সিলেক্ট করার জন্য। তো সফটওয়্যার কোম্পানিটা সিলেক্ট হওয়ার পরে 3 মাসের মধ্যে ওনারা বদলিটা চালু করতে পারবেন। তো এটা ওনারা আসলে কোনো সময় বেঁধে দিতে পারছেন না। আমি জিজ্ঞেস করছিলাম যে কয়দিনের মধ্যে, উনি বলছেন যে আমরা কোম্পানির সাথে কন্ট্রাক্টের পর থেকে আমরা 3 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। আমি ওনাকে আমাদের যে ইয়ের বিষয়টা ওনাকে বলছি যে আপনারা বদলির যে ইএফটি কি গুরুত্ব দিচ্ছেন বেশি, এটা অনেকেই বলছেন, এই ব্যাপারে আপনাদের মন্তব্য। উনি বলছেন দেখেন ইএফটি তে তো আসলে আমাদের অনেক কাজ আছে, বিশেষ করে অনেকের নাম, তারপরে আপনার এই যে বিষয়টি আপনার ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, অনেকগুলো বিষয় আছে, এই জন্য আমরা সার্কুলারটা এটা আগে দিয়েছি যাতে দ্রুত এগুলো সংশোধন করা যায়। আর ইএফটির ক্ষেত্রে আমাদের আমরা যখন আমরা কোনো কোম্পানির সাথে যদি আমরা যখন আমরা ইয়ে করবো, কন্ট্রাক্টে যাবো, কন্ট্রাক্ট যাওয়ার পরে ওনারা যখন আমাদেরকে সফটওয়্যারটা দিবেন তখন আমাদের তথ্য নিতে সর্বোচ্চ আমাদের 4-5 দিন লাগবে। আমরা 4-5 দিনের মধ্যে আমরা তথ্যগুলো নিয়ে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। এই জন্য আমরা এটা নিয়ে আসলে ইএফটিটার কাজটা একটু আগে আমরা এটা ইয়ে করেছি, আমরা শুরু করেছি, বদলির কাজ চলছে। ওনাদের জায়গা থেকে ওনাদের কোনো আন্তরিকতার অভাব নেই। আমি পরে ওনাকে বলছিলাম যে পরিচালন বাজেট থেকে করা যায় কিনা, যদি হয়তো তাহলে তো ভালো হতো পরিচালন বাজেট থেকে করা গেলে। এটা নিয়ে আমাদের আগের যে ডিজি মহোদয় ছিলেন আব্দুল মান্নান স্যার, উনি নাকি একটা পদক্ষেপ নিয়েছিলেন যে পরিচালন থেকে নেওয়া যায় কিনা, কিন্তু পরে এটা মুখ থুবড়ে পড়ে আর পরিচালন থেকে যাওয়া হয় না, এখন ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। উনি পরে বলছিলেন যে ম্যানুয়ালির বিষয়টা নিয়ে মানে ইয়ে করার জন্য ম্যানুয়ালি বিষয়টাকে আগানো যায় কিনা, যেমন আমাদের শিক্ষক জনাব খাইরুল ইসলাম সাহেবের বিষয়টা আপনার বদলি হয়েছে আমাদের এমপি নীতিমালার আলোকে। আমি তখন বললাম ওনাকে যেটা স্পেশাল অর্ডারে হয়েছে, আর ম্যানুয়ালি হলে এখানে আসলে টাকা পয়সা লেনদেনের একটা বিষয় চলে আসতে পারে এবং এখানে স্বচ্ছতার বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা ম্যানুয়ালি আসলে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের এটা ম্যানুয়ালি না হয়ে যাতে এটা মানে সফটওয়্যার মাধ্যমে হয়। তখন উনি বলছেন তাহলে আমাদেরকে একটু সময় দেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমার কাছে ওনাদেরকে আন্তরিকই মনে হয়েছে এবং ডিজি মহোদয় যথেষ্ট আন্তরিক।
কিন্তু প্রসেসিংটা তো আমাদের, এইটুকু তো আমাদের সহ্য করতে হবে। আর এটা শুরু হচ্ছে দেরিতে, আপনারা জানেন এক নাকি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এফকে এবং বদ্রীর বিষয়কে অনুমোদন দিয়েছে। স্কুল কলেজের তো আগে শুরু হয়েছে, তাদেরটা একটু মোটামুটি আগায় গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এটা শুরু হয়েছে দেরিতে, একটু সময় আমাদেরকে দিতে হবে। আমি চেষ্টা করছি প্রায় প্রতি সপ্তাহে ওনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি, একটু প্রেসারে রাখার জন্য যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং শিক্ষক এটা নিয়ে হতাশ। আমাদের জায়গা থেকে আমরা এই চেষ্টাটা করছি এবং এটা কন্টিনিউ করবো, প্রতি সপ্তাহে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি, কারো না কারোর সাথে বদলির বিষয়ে আমি অধিকতর কথা বলি। তো এই হচ্ছে আমাদের বদলির সর্বশেষ, বদলি হবে ইনশাল্লাহ। আর ডিও প্রসেসে আগাচ্ছে, তো একটু সময় লাগবে। 13তম গ্রেডের ব্যাপারে, 13তম গ্রেডের ফাইল আমাকে একজন বলেছেন, এটা কারিগরি মাদ্রাসা বিভাগের ডেপুটি সেক্রেটারি জনাব আব্দুল হান্নান সাহেবের কাছে আছে। ওনাকে আমি ফোন করেছি, উনি ফোন রিসিভ করে না। ওনার এটা অত্যন্ত দুঃখজনক যে চেয়ারে বসে মানে তার যারা অধীনস্থ আছেন বা সেবা প্রত্যাশী তাদের ফোন রিসিভ না করা এবং তাদের সাথে কথা না বলা। ওনাকে ফোন দিলে উনি ফোন রিসিভ করে না। উনি এমন কি আহামরি এত বড় অফিসার হয়ে গেছেন, আমরা তো আরো অনেকের সাথে কথা বলি, ওনাকে ফোন দিলে উনি ফোন রিসিভ করে না, এসএমএস দিলে উনি এসএমএস রিপ্লাই করে না। আমি আজকে লাইভের মাধ্যমে যদি ওনার কাছে পৌঁছে অবশ্যই ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে এটাকে ক্ষমতা হিসেবে না নিয়ে সেবা করার একটা সুযোগ হিসাবে নেন। আমি ওনাকে ফোন করেছি, গতকালকে আমি ফোন করেছি, ওনাকে ফোন রিসিভ করে না। এটা দুঃখজনক। দেখি যদি মিনিস্ট্রিতে কোনো মানে যাওয়া হয় তাহলে আমি সরাসরি ওনার সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করবো। আমি মনে হয় একটা ব্যতিক্রম অফিসার পেয়েছি ওনাকে, যিনি ফোন রিসিভ করে না। না হলে মোটামুটি যেখানে ফোন করি, ফোন করার পরে ফোন রিসিভ না করলে এসএমএস করলে পরে দেখা যায় ওনারা ফোন করে। কিন্তু উনি একটা ব্যতিক্রম ধর্মী অফিসার, একদম মাত্র ডিএস সরকারের। আপনি এত হ্যারাম নিয়ে চললে তো হবে না। এগুলো যদি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যদি ব্যাপকভাবে আসে তাহলে তো আপনি এটা আপনার জন্য মঙ্গলজনক হবে না নিশ্চয়ই। ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে চিন্তা করতে পারেন। যাই হোক, তো আরো অনেক বিষয় আছে আমাদের পে স্কেলের যে বিষয়, পে স্কেলের ব্যাপারে আজকেও আমাদের যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আজকে আমাদের সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নূর ভাইকে নিয়ে আজকে তারা প্রোগ্রাম করেছেন পে স্কেলের ব্যাপারে, এবং ওখানে উনি বলেছেন যে পে স্কেলের ব্যাপারে অর্থমন্ত্রী যে বক্তব্য রয়েছে এটা সরকারের এই বক্তব্য এবং সরকারের পিএম এর মানে পরামর্শমূলক আসলে এগুলো হয়েছে। পে স্কেল হবে, কিন্তু এখানে মানে সময়টা মনে হয় একটু সম্ভবত একটু সময়টা একটু বেশি যাচ্ছে। আমরা জানি না এটা কি আইএমএফ এর মানে চাপের কারণে কি দেরি হচ্ছে কিনা, আমরা জানি না। তবে এটা যত দ্রুত সম্ভব আমাদের পে স্কেলের প্রোগ্রামটা দেওয়া দরকার। এটার মাধ্যমে শিক্ষক, কর্মচারী, প্রজাতন্ত্রে যারা আছেন কর্মচারী, সবার মধ্যে একটা খুব অসন্তোষ তৈরি হচ্ছে। আমরা অবশ্যই দাবি করব যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব যাতে পে স্কেলের প্রোগ্রামটা দেওয়া হয়। কারণ সরকার নিজেও জানে যে 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত একটা পে স্কেলও হয়নি। সুতরাং এটা আমাদের যে পে স্কেলের ঘোষণার মাধ্যমে যে দ্রব্যের যে মূল্য যেভাবে বেড়েছে, দফায় দফায় বেড়েছে, এটা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। আমরা অবশ্যই দাবি জানাবো এটা দ্রুত মানে জারি করার জন্য। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের ব্যাপারে আপনারা জানেন, আপনারা কিছুদিন আগে যারা প্রার্থী ছিলেন আপনারা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন। ওই দিনে আমাদের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের একটি প্রোগ্রাম ছিল। ওখানে আমি দৈনিক শিক্ষায় একটা সাক্ষাৎকার দিয়েছিলাম এবং এটিএনে আমার একটি বক্তব্য প্রচারিত হয়েছিল। আমরা বলেছিলাম যে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের নিয়োগের ব্যাপারে যদি কোনো রকমের ষড়যন্ত্র হয় এবং এটা যদি ফেয়ার কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার তৎপরতা শুরু হয়, আমরা আগাম ঘোষণা দিয়ে রাখলাম পরের দিন থেকে আমরা আন্দোলনে যাব। এটা আপনারা শুনেছেন সবাই। এবং এরপরে মাননীয় মন্ত্রী মহোদয় ওনারা মিটিং করে ওনারা নাকি এনটিআরসি কে আপনারা নিজেরাও দেখেছেন, ওনারা নির্দেশনা দিয়েছেন দ্রুত ভাইবা নেওয়ার বিষয়ে কাজ শুরু করার জন্য। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশে এনটিআরসি যেহেতু নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে শিক্ষকরা 21 দিনের একটি আলটিমেটাম দিয়েছেন, তখন পরিস্থিতি আরো হয়তো গোলাতে হবে, আমরা এটা চাই না। এই ছিল অনেকগুলো বিষয়। নৈশপ্রহরীদের যে বিষয়টি, এটা আসলে প্রতি রাত্রে একজনের জন্য আসলে দায়িত্ব পালন এটা কঠিন। তাদের ব্যাপারে সরকারের একটু সুনজর দেওয়া দরকার। এটা যদি 4th ক্লাস এমপ্লয়ি যারা আছে এটা কি তাদের মধ্যে কোনো ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা এটা একটু দেখা যেতে পারে, অথবা আরেকজন নাইট গার্ড দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো একটু বিবেচনা নেওয়া দরকার। কারণ একজন মানুষের পক্ষে সারা বছর প্রতি রাতে আসলে দায়িত্ব পালন করাটা এটা আসলে আমাদের কাছে অমানবিক মনে হয়। আন্দোলন 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 তো আমরা তো আন্দোলনে আছি, এই যে লাইভ করছি এটা তো আন্দোলনের একটা অংশ। আন্দোলন বিভিন্ন ভাবে হতে পারে।
ফেসবুকে লেখালেখি করছেন আপনারা, এটাও আন্দোলনের অংশ। আমরা বিভাগীয় সমাবেশের একটা পরিকল্পনা ঘোষণা করেছি, এটাও আন্দোলনের অংশ। আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা কমিটিগুলো করার জন্য কাজ শুরু করেছি, এবং জাতীয় গণপ্রত্যাশী জোটেরও কমিটি যেখানে যেখানে আমরা সুযোগ আছে আমরা করার চেষ্টা করছি। এগুলো তো আন্দোলনের অংশ। আমরা তো আন্দোলনে আছি, সবসময় আন্দোলনে আছি, কিন্তু এটার আন্দোলনের প্রক্রিয়াটা এক এক সময় এক এক রকম হয়। এটা লেখনীর মাধ্যমে হতে পারে, এটা জেলা সম্মেলনের মাধ্যমে হতে পারে, বিভাগীয় সমাবেশের মাধ্যমে হতে পারে, মানববন্ধনের মাধ্যমে। সর্বশেষ যেটা লাগাতার আন্দোলন, আমরা সেই দিকে হয়তো আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আমাদের আগামী ঈদুল আজহা থেকে, ঈদুল ফিতর থেকে আমরা অবশ্যই অবশ্যই শতভাগ উৎসবতা চাই, এবং এটাকে সামনে রেখে আমরা একটা বড় আন্দোলনের দিকে আমরা মানে বড় আন্দোলনের আমরা একটা পরিকল্পনা করছি, এবং এটার জন্য আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আগামী ঈদুল ফিতর থেকে অবশ্যই আমাদেরকে শতভাগ উৎসবতা দিতে হবে, এটার জন্য আমরা কাজ করছি। এই ছিল আজকের কথাগুলো। আমি আবারও বিশেষ করে আজকে লাইভে আসার যে মূল কারণ, সেটি হচ্ছে কল্যাণ এবং অবসরের টাকা কিস্তিতে যাওয়া। এটার আমি এই প্রক্রিয়ার আমি বিরোধিতা করছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবশ্যই সরকারের কাছে চাইবো যে বাকি আরো 8,000 কোটি টাকা দিয়ে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যারা অবসরে গিয়েছেন তাদেরকে তাদের যাবতীয় পাওনাদি যাতে পরিশোধ করা হয়, এই দাবি রেখে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিব। এর আগে একটু দিয়ে রাখি, আমি আগামী 22 তারিখ সুনামগঞ্জে যাব ইনশাআল্লাহ। ওখানে বাংলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলার সকল মাদ্রাসা শিক্ষক কর্মচারীদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য দাওয়াত দিচ্ছি আমি। আপনারা থাকবেন, আপনাদের সাক্ষাৎ হবে। এর বাইরে স্কুল কলেজের কারিগরি যারা যোদ্ধা আমার আছেন, যারা আমাদের সাথে কাজ করেছেন, ওনারা আপনারা যদি আসেন তাহলে আমরা খুশি হব। ওখানে আসলে দেখা হবে আপনাদের সাথে। অনেকে আসবেন আমি জানি, অনেকে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। আপনাদের সাথে ওখানে সাক্ষাৎ হবে। আমাদের এই জেলা সম্মেলনটি নির্বাচনের পরে প্রথম জেলা সম্মেলন, এটি সফল হোক, সার্থক হোক। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।